সুপ্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ টেলিভিশনের তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে বিশেষ প্রদর্শনী বিতর্কের অনুষ্ঠান তারুণ্যের উৎসব বিতর্ক। আজকের অনুষ্ঠানে আমি প্রথমেই 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। জয় হোক তারুণ্যের উৎসব। জুলাই অভ্যুত্থানে তরুণদের ভূমিকা ছিল সর্বাগ্রে। যে আকাঙ্ক্ষা তরুণদের উদ্বুদ্ধ করেছিল ঘাতকদের বুলেটের সামনে দুহাত প্রসারিত করে নির্ভয়ে দাঁড়াতে, সে তরুণরাই আজ বিতর্কের মঞ্চে দাঁড়িয়েছে নতুন বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যয়ের কথা যুক্তির নিরীক্ষে জানান দিতে। আজকের বিতর্কের বিষয় নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকাই প্রধান। এই বিষয়ের উপর বিতর্ক করবেন 6টি বিশ্ববিদ্যালয় থেকে 6 জন বিতার্কিক। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে। পক্ষে থাকবে প্রথম বক্তা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে নাবিলা শাহবাজি দিয়া। দ্বিতীয় বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাহমিদ আল মুদাসসির চৌধুরী এবং তাদের দলনেতা মুগদা মেডিকেল থেকে সাফওয়ান রহমান। বিপক্ষে থাকবে প্রথম বক্তা ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আমির হাসান রাহি। দ্বিতীয় বক্তা বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আদিফ ফেরদৌস এবং তাদের দলনেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তাপসী দে প্রাপ্তি। এবারে আমরা পরিচিত হব বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। বিশিষ্ট বিতার্কিক জনাব রিয়াসাত আল ওয়াসিফ, বিশিষ্ট বিতার্কিক ডক্টর রাশেদা রৌনক খান, বিশিষ্ট বিতার্কিক জনাব ফেরদৌস বাপ্পি। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন প্রফেসর কামরুল আহসান, উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত বিচারকবৃন্দ, যেসব বিষয়ের উপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 5 নম্বর, ভাষার ব্যবহার উচ্চারণ 5 নম্বর, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10 নম্বর, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 5 নম্বর। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্কতার সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 2 মিনিট সময় পাবেন। 1.5 মিনিটে সতর্কতার সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে তারুণ্যের উৎসব বিতর্ক 2025 তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে উদযাপন করবেন, উপভোগ করবেন বিজ্ঞ তার্কিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে নিজেদের ভাবনা। বিতর্কের বিষয় আজকে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকাই প্রধান। চলুন আমরা বিতার্কিকদের বিদগ্ধ পক্ষে বিপক্ষের বক্তব্য উপভোগ করি। পক্ষের প্রথম বক্তা নাবিলা শাহবাজি দিয়া ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তার বক্তব্য নিয়ে আসবার জন্য অনুরোধ করছি। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল। এই উদ্দাম এবং চঞ্চল শব্দগুলো যেন এই তরুণ প্রজন্মের জন্যই তৈরি হয়েছে, যাদের হাত ধরে আমরা একটি নতুন বাংলাদেশের বিনির্মাণ প্রত্যাশা করি। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকাই প্রধান এই বিষয়টিতে যেই প্রপঞ্চের ব্যাখ্যা জরুরি তা হচ্ছে, প্রথমত নতুন বাংলাদেশ বলতে আমরা কি বুঝছি, দ্বিতীয়ত নতুন বাংলাদেশের এই বিনির্মাণটা কীরকম হবে, তৃতীয়ত এই তরুণরা কারা, চতুর্থত ভূমিকাটা তরুণদের কীরকম হবে, এবং সর্বশেষ যেই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুনির্দিষ্টভাবে আমাদের আজকের বিতর্কের বিষয়ে অবস্থান করছে, সেটি হচ্ছে কেন আমরা এই তরুণদের ভূমিকাকেই প্রধান ধরছি। নতুন বাংলাদেশের সংজ্ঞায়ন করতে যাই, সেক্ষেত্রে আমরা বলবো যে 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পলায়নের পর আমরা যে একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেটা ফ্যাসিবাদ মুক্ত একটি দেশ এবং যেখান থেকে আমরা নতুন সম্ভাবনার দ্বারপ্রান্ত দেখতে পাচ্ছি, যেখানে মুক্ত গণতন্ত্রের চর্চা হয়, এমন একটি বাংলাদেশ। দ্বিতীয়ত এই বাংলাদেশের বিনির্মাণে আমরা যেই সকল স্বপ্নগুলো দেখছি তা হচ্ছে, প্রথমত সুষ্ঠু নির্বাচন এই দেশে আয়োজিত হবে,
কোনো প্রকার বৈষম্য থাকবে না। সেই সাথে তরুণ বলতে আমরা এখানে কাদেরকে বোঝাচ্ছি সেটি আজকে আমাদের বিষয়ের একটি গুরুত্বপূর্ণ জায়গা। সেটি হচ্ছে 16 থেকে 35 বছর বয়সী যে বিশাল কর্মক্ষম তরুণরা আমাদের এই দেশে রয়েছেন, আমরা তাদেরকে এখানে বোঝাচ্ছি। তারপর ভূমিকা বলতে রাষ্ট্র পরিচালনায় এই তরুণদের যেই নানাবিধ তাদের অবদানগুলো থাকবে সেগুলোকে বোঝাচ্ছি। এবং সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান বলতে আমরা কেন তরুণদের ভূমিকাকে রাখছি, কারণ এই নতুন বাংলাদেশ বিনির্মাণে নানাবিধ কারণ থাকতে পারে, সেই সাথে আমরা তরুণদেরকে এই কারণগুলোর মূল চালিকা শক্তি হিসেবে দেখতে চাচ্ছি। মানে সভাপতি, আজকে যে সকল বিষয় থেকে আমাদের এই বিতর্কটি সামনে এগিয়ে যেতে পারে সেগুলো হচ্ছে প্রথমত সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠানের ব্যবস্থাটা, সেই সাথে দুর্নীতিমুক্ত আমাদের সকল ব্যবস্থাগুলোকে আনয়ন, সেই সাথে শিক্ষা কাঠামোর যে আমাদের উন্নয়ন দরকার সেটা, জাতীয় থেকে স্থানীয় সরকারের আমাদের যে অবকাঠামোগত উন্নয়নগুলো দরকার সেখান থেকে, সেই সাথে আমাদের যে অপশাসন রয়েছে সেটা রোধ করা, সেই সাথে স্বাস্থ্য খাতের উন্নতি এবং প্রযুক্তিগত খাত থেকে আমরা কিভাবে উন্নয়ন করতে পারি। আমরা যদি দেখি জনসংখ্যা বিজ্ঞানের তথ্য অনুসারে জনমিতিক সুবিধার যেই ধারণা আমাদের রয়েছে, সেখানে যদি আমরা দেখি বাংলাদেশের এই জনসংখ্যার পরিসংখ্যান ব্যুরো 2023-এর তথ্য অনুসারে প্রায় 50% হচ্ছে আমাদের এই তরুণরা, যাদের মধ্যে প্রায় 39% তরুণই আজকে আমাদের দেশের জন্য ঠিকভাবে কোনো কাজ করতে পারছেন না। এর একটি কারণ হতে পারে এই তরুণদের ভূমিকাটাকে আজকে আমরা মুখ্য হিসেবে বিবেচনা করছি না, আমরা দেখতে পাচ্ছি না এই তরুণরা কিভাবে আমাদের দেশের জন্য আরও বেশি সম্ভাবনাময়ী হয়ে উঠতে পারে। অথচ এই জুলাই গণ অভ্যুত্থানতে আমরা দেখেছি এই তরুণরা কিভাবে সামনে এগিয়ে এসে তাদের জন্য কাজ করেছে, কিংবা এই জুলাই গণ অভ্যুত্থানে আমরা তরুণদের যেই সামনে থেকে এগিয়ে এসে যে সকল কাজগুলো তারা করেছে আমরা সেই জিনিসগুলোকে দেখতে পেরেছি। সেখানে আমরা অবশ্যই আজকে স্বীকার করি যে আমাদের যারা প্রবীণ নাগরিকরা আছেন তারা অবশ্যই আমাদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন, কিন্তু যে সকল উদ্ভাবনী চিন্তাধারা আমাদের এই মুহূর্তে দরকার সেক্ষেত্রে আমরা জানি এই তরুণরাই আজকে আমাদের জন্য মুখ্য ভূমিকা পালন করতে পারে। আজকে শিক্ষা ব্যবস্থার যে কোনো ধরনের উন্নয়নের কথা চিন্তা করেন, যেখানে আমরা দেখছি যে বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে, এই তরুণরা আজকে আপনাকে এই প্রযুক্তিগুলোর সাথে অনেক বেশি পরিচয় করিয়ে দিতে পারে। এই তরুণরা আপনার এই প্রযুক্তিগুলো থেকে যে ধরনের উদ্ভাবনাময়ী সম্ভাবনাগুলো তুলে নিয়ে আসবে তারা এই শুধুমাত্র তরুণদের দ্বারাই সম্ভব। অর্থাৎ সেই সাথে আপনি যদি চিন্তা করেন এই তরুণরা আজকে আপনার জাতির ভবিষ্যৎ, এই তরুণদেরকে কোনোভাবেই আপনি পিছিয়ে রেখে কিংবা এই তরুণদেরকে আপনি শুধুমাত্র প্রবীণদের বিচক্ষণতার কথা চিন্তা করে তাদেরকে দাবিয়ে রেখে কোনোভাবে আপনি আপনার দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। কারণ যখন ভবিষ্যতে এই জাতিটির হচ্ছে তাদেরকে অবকাঠামোগতভাবে উন্নয়ন করতে হবে তখন আপনার এই তরুণদের ভূমিকাকেই সবচেয়ে মুখ্য হিসেবে দেখতে হবে। সেই সাথে আমরা যে সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা আজকে 2025 সালে আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রযুক্তিগত দিক থেকে সবসময় হচ্ছে একটা উন্নয়নের দ্বার প্রান্তে পৌঁছানোর চেষ্টা করছি, সেই সকল জায়গা থেকে আমরা দেখতে পাই এই তরুণরাই আজকে আমাদের জন্য সবচেয়ে বেশি সামনে এগিয়ে আসতে পারবে এবং তাদের কাছ থেকে আমরা এই ধরনের জিনিসগুলো আরও বেশি প্রত্যাশা করতে পারি। পক্ষ দলের আরও যে সকল বক্তারা আছেন তারা আমরা যেই সকল ক্ষেত্রগুলো তুলে ধরে গিয়েছি সেগুলো আরও বেশি ব্যাখ্যা করবেন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাবিলা শাহবাজি দিয়া। এ পর্যায়ে বিপক্ষ দলের পক্ষ থেকে প্রথম বক্তা হিসাবে বক্তব্য উপস্থাপন করবেন আবির হাসান সিদ্দিক রাহি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আজকে আমাদের বিতর্কের বিষয় যেখানে নির্ধারণ করা হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকাই প্রধান, সেখানে আমি আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে তরুণদের ভূমিকাটা প্রয়োজনীয়, তাদের ভূমিকাটা প্রধান নয়, তার বরং আমরা এখানে প্রধান ভূমিকা হিসেবে অবতীর্ণ করব সেই সব মানুষদেরকে যারা অভিজ্ঞতা এবং দূরদর্শী চিন্তাভাবনা সম্পন্ন প্রবীণ মানুষদেরকে, যারা প্রগতিশীল এবং সুদূরপ্রসারী চিন্তাভাবনা সম্পন্ন সেই প্রবীণ ব্যক্তিদেরকে, যারা এখন পর্যন্ত আমাদের অবকাঠামো দিক থেকে আমরা কিভাবে পিছিয়ে আছি এবং সেই জিনিসগুলোর প্রতি আমরা কিভাবে সঠিক পর্যালোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারবো, সেই সিদ্ধান্তগুলোর পিছনে এই প্রবীণ ব্যক্তিগুলোর বা এই অভিজ্ঞতাটার গুরুত্বটা ঠিক কতটুকু বেশি আমরা সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করার জন্য একটি মূল ভূমিকা যেটা আমরা দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা বা আমরা যেভাবে তরুণরা সিদ্ধান্ত গ্রহণ করতে চাই সেই সিদ্ধান্ত গ্রহণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে আমরা আবেগী সিদ্ধান্ত নিতে পছন্দ করি। আমরা পছন্দ করি জনতুষ্টিবাদ কথাবার্তা বলতে, যেখানে আমরা দেখাতে চাই যে যতটুকু জনসমাগম বা আমরা যতটুকু মানুষদেরকে আমাদের পক্ষে আনতে পারি, তরুণদেরকে পক্ষে আনার একটি ভুল পর্যালোচনা বা একটা ভুল পদক্ষেপ হচ্ছে জনতুষ্টিমূলক মতবাদ প্রকাশ করা। এই সিদ্ধান্তগুলো কিভাবে
আমাদের প্রবীণ মানুষদের সঙ্গে জনসংযোগ সংস্থাপনে বাধা সৃষ্টি করে, এবং এই সিদ্ধান্তগুলো কেন একটি দেশ বিনির্মাণ বা আপনি যখন আপনার দেশের দুর্নীতি বা আপনি আগের থেকে সৃষ্ট হয়ে আসা সমস্যাগুলোর পর্যালোচনার পরিলক্ষণ করতে চান, তখন আসলে আপনাকে বুঝতে হবে তরুণ প্রজন্ম ঠিক যতটা রগরগা প্রতিস্থাপন করে জিনিসগুলোকে উপস্থাপন করার চেষ্টা করে না কেন, এই প্রবীণ ব্যক্তিরাই সবচেয়ে ভালোভাবে জানে এতদিন কিভাবে সিদ্ধান্তগুলো পর্যালোচনা হয়ে আসছে, এই সিদ্ধান্ত গ্রহণের মানসিকতাগুলো কিভাবে আমাদেরকে সঠিক দিক নির্দেশনা প্রদান করতে পারে, এবং এই দিক নির্দেশনার ব্যাহত হওয়ার যে পর্যালোচনার পরিস্থিতিগুলো সেগুলো কিভাবে হতে পারে সেগুলো আমি ব্যাখ্যা করছি। আমরা জুলাই অভ্যুত্থানের পরে আমাদের বিভিন্ন তরুণ বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ তারা গ্রহণ করতে চেয়েছেন, তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্দায় তাদেরকে অসীন করা হয়েছে, কিন্তু তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছেন তার মধ্যে আমাদের মধ্যে অভিজ্ঞতার যথেষ্ট ঘাটতি আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি কিভাবে সঠিক সংযোগ স্থাপন বা পরিস্থাপনের পরিলক্ষণার অভাবে কিভাবে আমাদের জন উল্লাসের মধ্যে একটা জনতুষ্টিবাদ কিভাবে প্রকাশিত হয়েছে, আমাদের আইন শৃঙ্খলার অবনতি বা আমাদের বন্যায় দুর্গতদের সাহায্য প্রদান করা বা জুলাই অভ্যুত্থানে শহীদ বা আহতদের পুনর্বাসন এবং তাদের সমস্ত রকমের যে মানে প্রতিস্থাপনমূলক যে প্রক্রিয়াগুলো, সেইগুলোতে তরুণদের বিভিন্ন ছোট ছোট ভূমিকা, তাদের অভিজ্ঞতার অভাব আমরা এখানে পরিলক্ষণ করতে পেরেছি। আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে অভিজ্ঞতা এবং দূরদর্শী চিন্তাভাবনা সম্পন্ন প্রবীণদের এই সিদ্ধান্ত গ্রহণ করার গুরুত্বপূর্ণটা কেন এই বিতর্কে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, তরুণদের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যখন দেখি যে আমরা তরুণরা সাধারণত দূরদর্শী পরিকল্পনাতে আমরা আসলে তেমন একটা বিশ্বাস করি না। আমরা চাই আমরা এখন সিদ্ধান্ত নেব এবং সেই সিদ্ধান্তের ফলাফলটা আমরা অনেক দ্রুত পাওয়ার চেষ্টা করি। এই জিনিসটা আসলে ভুল। আমাদেরকে মেনে চলতে হবে এবং আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে হবে যে একটি সিদ্ধান্ত গ্রহণ করা বা একটি সুদূরপ্রসারী চিন্তাভাবনা গ্রহণ করার জন্য কিভাবে আপনাদের প্রবীণ এবং গুরুত্বপূর্ণ যারা ব্যক্তিবর্গ আছেন তাদের সম্পর্কে আপনি যদি একটি সংযোগ স্থাপনমূলক আপনি যদি সিদ্ধান্ত গ্রহণ করেন, যদিও সেই সিদ্ধান্তটা গ্রহণ করতে আপনার কিছুটা সময় লাগতে পারে, কিন্তু আমরা অনেক জলদি বা তাড়াহুড়ায় নেওয়া সিদ্ধান্ত থেকে সফলতার থেকে যতটুকু আমরা আশা করতে পারি, আমরা বিশ্বাস করি বিপক্ষ দল হিসেবে আমরা যদি প্রবীণ মানুষদের সঙ্গে বা আমরা যদি অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের সঙ্গে যদি আমরা সংযোগ স্থাপন করে যদি আমরা একটি দূরদর্শী সম্পন্ন সিদ্ধান্ত নিতে পারি, সেই সিদ্ধান্ত আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। আরেকটা জিনিস আমরা মনে করি যে এই বিভিন্ন উপদেষ্টামূলক পর্যালোচনা পরিষদ বা এই জিনিসগুলোতে আমরা বিশ্বাস করি যে তরুণদের ভূমিকাটাকে রাখা গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের এটাও মেনে চলা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আমরা এতদিন যেই পর্যালোচনা ভিত্তিক পরিস্থিতিতে আমরা আমাদের দেশকে দেখে এসেছি, আমাদের প্রবীণ মানুষরা বা অভিজ্ঞতা সম্পন্ন মানুষরা একটি ভিন্ন পরিলক্ষণ থেকে আমাদের দেশকে দেখে এসেছেন। তাই আমরা মনে করি আমার টিমের বাকি সদস্যরা এই জিনিসটা আরও ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। ধন্যবাদ বক্তব্য প্রদানের সুযোগ করার জন্য। ধন্যবাদ আবির হাসান সিদ্দিকী রাহি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার বক্তব্য উপস্থাপনের জন্য। এই পর্যায়ে বিষয়বস্তু নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকায় প্রদান এর পক্ষে বক্তব্য নিয়ে আসবে তাহমিদ আল মুদাসসির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মাননীয় সভাপতি, আজকের যে প্রস্তাবটি নির্ধারিত হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকায় প্রধান, আজকে যখন আসলে বিপক্ষ দল বিতর্ক করছিল তারা বারবার আমাদেরকে এটি দেখানোর চেষ্টা করে যে আসলে অভিজ্ঞতাই সব কিছুর মূল কথা, কিন্তু আমরা জানি যে অভিজ্ঞতা না, অভিজ্ঞতার পাশাপাশি আপনার প্রয়োজন উদ্যম, শারীরিক দক্ষতা, সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং পিছুটান না থাকা। কারণ আপনি শুধুমাত্র অভিজ্ঞতার জেরে আপনি আসলে সব কিছু করতে পারবেন না। এবং আমরা দেখেছি যে এই তরুণদের মধ্যে শুধুমাত্র অভিজ্ঞতার ঘাটতি থাকার জন্য আমরা আসলে প্রত্যেকটি পদে পদে তরুণদেরকে বঞ্চিত করি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো থেকে তাদেরকে আমরা বঞ্চিত করি, যার ফলাফল হচ্ছে আমরা দেখতে পারি যে বাংলাদেশে যে আমলাতান্ত্রিক যে জটিলতাগুলো তৈরি হয়েছে তার একটা অন্যতম বড় কারণ হচ্ছে এই যে আমরা শুধুমাত্র অভিজ্ঞতার কথা বলে বলে যখন আমরা নতুন কোনো কিছুকে আনতে না চাই তখনই আসলে এই জটিলতাগুলো অনেক বেশি বড় হয়। মাননীয় সভাপতি, আজকে আমার প্রথম বক্তা যখন কয়েকটি
পরিসংখ্যানের কথা বলে যান যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে বাংলাদেশের যে তরুণরা আছেন তাদের 40% তরুণ হচ্ছে এখনও নিষ্ক্রিয়, তাদেরকে আমরা কোনো কাজের মধ্যে আনতে পারিনি। এবং এই নিষ্ক্রিয় তরুণদের মধ্যে আমরা যদি দেখি যে তাদের 60% হচ্ছে মেয়ে এবং 18% হচ্ছে ছেলে। বিবিসির একটি ইন্টারভিউতে শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বলেন, তরুণ তরুণীদেরকে অনেকেই আসলে প্রথাগত ভাষায় যে পরিসংখ্যানগুলো আছে সেই পরিসংখ্যানগুলোর মধ্যে আসে না, এবং যে সমস্ত জায়গায় তাদেরকে আসলে কর্মসংস্থান থাকার কথা সেই সব জায়গায় তাদেরকে আসলে সুযোগ দেওয়া হয় না। আপনারা কি জানেন কেন তাদেরকে এই সুযোগ দেওয়া হয় না? শুধুমাত্র এই জন্য যে তাদের অভিজ্ঞতা কম। এবং আমরা দেখতে পারি যে আসলে অভিজ্ঞতার দোহাই দিয়ে যে তরুণ যেসব শিক্ষার্থীরা আছে, যে গ্র্যাজুয়েটরা আছে, তাদেরকে 15,000 20,000 টাকার চাকরি পর্যন্ত হচ্ছে অফার করা হয়, শুধুমাত্র এই জন্য যে তাদের আসলে কোনো অভিজ্ঞতা নেই। এই যে অভিজ্ঞতার দোহাই দিয়ে তরুণদেরকে যখন আপনি একটি দীর্ঘ সময় চাকরির সুযোগগুলো দিচ্ছেন না, তাদেরকে হচ্ছে বিভিন্ন ধরনের জায়গাগুলো থেকে যেখান থেকে আসলে তাদের যে প্রতিভা আছে সেই প্রতিভাগুলো তারা আসলে প্রকাশ করতে পারছে না, তখন কিন্তু আলটিমেটলি আপনার যে দেশ সেই দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই প্রবণতার কারণে আমরা দেখতে পারি যে আমাদের দেশের একটি বড় শতাংশ তরুণ তরুণী তারা সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। মাননীয় সভাপতি, আজকে দেখুন তারা যখন বারবার আমাদেরকে বলে যায় যে অভিজ্ঞতা সম্পন্ন লোকজন আমাদেরকে অনেক কিছু দিতে পারবে, তখন আজকে তারা যখন আমাদেরকে বলে যে আইন শৃঙ্খলা রক্ষা করার কথা, মাননীয় সভাপতি লক্ষ্য করুন আমাদের দেশের তরুণ যে উপদেষ্টারা আছেন তাদের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, এই দুটি মন্ত্রণালয়ের অধীনে দুজন তরুণ আছেন। এই দুটি মন্ত্রণালয় নিয়ে আপনারা কয়টা অভিযোগ শোনেন? এবং আপনারা যদি আজকে আইন শৃঙ্খলার কথা বলেন কিংবা অন্যান্য যে মন্ত্রণালয়গুলো আছে যেখানে আপনার অনেক অনেক সমস্যা, তারা আসলে কারা চালায়? আমরা দেখেছি তারা এই বিশিষ্টজনরা, তারা এই অভিজ্ঞ লোকরাই চালায়, এবং এই মন্ত্রণালয়গুলোতেই সবচাইতে বেশি সমস্যা। আপনি যখন তরুণদেরকে সুযোগ দেবেন না তখন এই সমস্যাগুলো ঠিকই থেকে যাবে। মাননীয় সভাপতি, আমরা নতুন দিনের রাজনীতির কথা বলি। আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা স্বপ্ন দেখি নতুন রাজনৈতিক বন্দোবস্তের, যেখানে হবে জ্ঞানের আদান প্রদান, যেখানে প্রতিযোগিতা হবে আইডিয়ার, শোডাউন কিংবা শক্তি প্রদর্শনের রাজনীতি না, বরং রাজনীতি হবে জ্ঞানের, যেখানে আসলে সভা সেমিনারের মাধ্যমে রাজনৈতিক তত্ত্ব এবং তথ্য হচ্ছে উপস্থাপন করা হবে। এই যে নতুনত্ব, এই নতুনত্ব কি আমাদেরকে যে নতুন প্রবীণ যে রাজনীতিবিদরা আছে সেই রাজনীতিবিদরা আমাদেরকে দিতে পারবেন? দিতে পারবেন না। এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুনত্বের জন্য আমাদের তরুণদেরকে দরকার, যারা আসলে রাজনৈতিকভাবে মোকাবেলাকে, রাজনৈতিক মব জাস্টিসকে রাজনৈতিক মোকাবেলা বলবে না, বরং হচ্ছে বিচারিক প্রক্রিয়াকেই তারা হচ্ছে রাজনৈতিক মোকাবেলা বলবে। মাননীয় সভাপতি, আজকে দুটো থিওরির কথা বলে যাই। জার্মান সমাজবিজ্ঞানী এবং অর্থনীতিবিদ গানার হেইনসন তার ইউথ বাল্জ থিওরিতে বলেন যে তরুণরা বহুমাত্রিক চিন্তার অধিকারী এবং তারা আসলে পরিবর্তন প্রত্যাশী। তাদের যেমন ঝুঁকি নেওয়ার ক্ষমতা আছে, তেমন কঠিন কঠিন মুহূর্তগুলোতে তারা আসলে কাজ করার মতো প্রতিভা দেখাতে পারে, এবং তাদের এই তারুণ্য সমাজ ও রাজনীতিতে নতুন ধারা নিয়ে আসতে সাহায্য করে। যদি আমরা আসলে তরুণদেরকে রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আসলে প্রাধান্য দেই, তাহলে আমরা মনে করি একটি নতুন পরিবর্তন সূচিত হবে। জেরেমি বেনথাম এবং স্টুয়ার্ট মিলের উপযোগবাদের দিকে যদি আমরা লক্ষ্য করি, যেখানে রাষ্ট্রের উচিত এমন এমন জায়গায় ইনভেস্টমেন্ট করা, বিনিয়োগ করা, যেখান থেকে রাষ্ট্র আসলে তার সর্বোচ্চ ফলটি পাবে, এবং রাষ্ট্রের এই ফল পাওয়ার জন্য যে সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ কিংবা হচ্ছে উপযোগ নিশ্চিত করার দায়, সেটি আমরা আসলে কিভাবে করতে পারি? এটি আমরা করতে পারি শুধুমাত্র তরুণদের মাধ্যমে। কেননা এই তরুণদের মাধ্যমে আপনি যেমন দীর্ঘমেয়াদী উপযোগ পাবেন, একই সাথে হচ্ছে উচ্চ বিনিয়োগের ফলাফল, একই সাথে সামাজিক যে পরিবর্তন আছে সেই পরিবর্তনের সম্ভাবনা, নতুনত্ব, এবং আমরা জানি যে আমাদের যে বর্তমান তথ্য প্রযুক্তি, সেই তথ্য প্রযুক্তিগত উন্নয়ন এবং নতুন আবিষ্কার, এই প্রত্যেকটা জিনিসে তারুণ্যই আপনাদেরকে নেতৃত্ব দিতে পারবে। তাই আমরা আসলে প্রবীণদেরকে আমাদের সাথে রাখবো তাদের অভিজ্ঞতার জন্য, কিন্তু মূল চালিকা শক্তি হবে আমাদের তারুণ্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে নির্ধারিত বিষয় নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকায় প্রধান, এ বক্তব্যের বিপক্ষে বক্তব্য নিয়ে আসবে দ্বিতীয় বক্তা আদি ফেরদৌস। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আজকে আমাদের যে বিতর্কের বিষয়, অর্থাৎ নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে আমাদের আসলে কি প্রয়োজন, তরুণদের ভূমিকায় কি প্রধান, নাকি হচ্ছে আমাদের যে প্রবীণ ব্যক্তিগণ আছে তাদের অভিজ্ঞতাটা আসলে প্রধান?
মাননীয় সভাপতি, দেখুন আজকে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, নির্মাণ এবং বিনির্মাণের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। যখন আমরা কিছু নির্মাণ করি তখন আমরা শূন্য থেকে শুরু করি, একটা দেশকে শূন্য থেকে গড়ে তোলার মতো কিছু জিনিসকে আমরা নির্মাণ বলতে পারি। কিন্তু যখন আমরা বিনির্মাণ করি, তার মানে আমাদের দেশে যে আর্থসামাজিক প্রেক্ষাপট বর্তমানে রয়েছে এবং বর্তমানে যে ধরনের সিস্টেমগুলো আছে আমাদের দেশে, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে হোক, সামাজিক বা অর্থনৈতিক পর্যায়ে হোক, সেই ধরনের সিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কী কী আমাদের আরও বেশি উন্নয়ন এবং আমরা এগিয়ে নিয়ে যেতে পারি কীভাবে, সেই ধরনের একটা সূক্ষ্ম একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে। এবং সেই জন্য আমাদের দরকার এই ধরনের অভিজ্ঞ মানুষজন, যারা কিনা এতদিন ধরে দেখে এসেছে যে আমাদের দেশে এই যুদ্ধের পর থেকে এবং ইতিহাসের সঙ্গে এই ধরনের জায়গাগুলো আসলে ঠিক কীভাবে গড়ে উঠেছে এবং সেখান থেকে আমরা কীভাবে নতুন করে এগিয়ে নিতে পারি। আমরা যদি বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই, 1970-এর গণ অভ্যুত্থানের আসার থেকে শুরু করে 24-এর আবু সাইদ পর্যন্ত প্রত্যেকটি গণ আন্দোলনের প্রাণ বরাবরই তরুণরা হয়ে এসেছে। কিন্তু অতীত ইতিহাসের যে গণ আন্দোলনগুলো, সেগুলো কেন পরবর্তীতে আমরা সেরকমভাবে সম্ভাবনাগুলোকে প্রস্ফুটিত হতে দেখিনি? কারণ আমরা দেখেছি যে এই রাজনৈতিক যে জ্যেষ্ঠ পদগুলোতে যাদের কিনা আমাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, অর্থাৎ প্রবীণ রাজনীতিবিদ বা প্রবীণ যে মানুষদের আমাদের আসলে যথাযথ নেতৃত্ব দেওয়ার কথা ছিল, তাদের সেই নেতৃত্বের ভাবে আমাদের তরুণরা কিন্তু বরাবরই ছিল আমাদের দেশে। কিন্তু এবং তরুণদের সেই উদ্যমটাও ছিল। আজকে পক্ষদল হচ্ছে যা যা বলার চেষ্টা করছে, সে প্রত্যেকটা বস্তুই কিন্তু উপস্থিত ছিল। কিন্তু এই যে প্রবীণদের যথাযথ নেতৃত্ব, এই নেতৃত্বের অভাবে কিন্তু অতীতেও আমরা দেখেছি যে সেই গণ আন্দোলনগুলো থেকে আমরা ভালো দিকগুলো ঠিক নিয়ে আসতে পারিনি। এবার আসি, আমাদের আজকে পক্ষ দলের দ্বিতীয় বক্তা বললেন যে আমলাতান্ত্রিক জটিলতা হয় কারণ হচ্ছে নতুন কিছুকে আনতে না চাওয়া মানসিকতা থেকে। দেখুন, আজকে বর্তমানে আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণে হচ্ছে বিভিন্ন ধরনের উন্নয়ন করতে চাই অথবা বিভিন্ন পদক্ষেপ নিতে চাই, আমাদের কী দরকার? আমাদের বিভিন্ন নীতিমালা দরকার এবং তার প্রয়োগ দরকার। এখন এই প্রয়োগগুলো যে আমরা করতে চাই, সেই প্রয়োগে আমাদের মূল বাধাগুলো কী কী? বাধাগুলোর মধ্যে অন্যতম বাধা হচ্ছে আমাদের এই সোর্সের মধ্যে, অর্থাৎ সিস্টেমের মধ্যে বর্তমানে যে ভূতগুলো রয়েছে, যারা কিনা হচ্ছে দুর্নীতি করতে চায়, যারা কিনা চায় যে এই ধরনের সমস্যাগুলো কখনো সমাধান না হোক, তারা হচ্ছে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করছে। এই যে মানুষজনগুলো যারা কিনা বর্তমানে এই সিস্টেমে আছে, যারা কিনা জানে যে এই যে তরুণরা, যাদেরকে কিনা হচ্ছে আমরা বিভিন্ন এই যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একদম সর্বোচ্চ পর্যায়ে কিন্তু বর্তমানে তরুণরা আছে, কিন্তু তারপরও এই ফাউন্ডেশনটা কিন্তু ঠিকমতো কাজ করতে পারছে না। কেন করতে পারছে না? এই যে মাঝ পর্যায়ে যে মানুষজনগুলো অসহযোগিতা করছে, এই অসহযোগিতার কারণে তরুণরা নেতৃত্বে থাকার ফলেও তারা আসলে ঠিকমতো এই ধরনের পুনর্বাসনের কাজগুলো করতে পারছে না। তাহলে এই সমস্যাটিকে মোকাবেলা করতে গেলে কী দরকার? এই ধরনের অসহযোগী মাঠ পর্যায়ে যে অফিসার, তাদেরকে কিভাবে মোকাবেলা করতে হয়, সেই জন্য আমাদের কিছু অভিজ্ঞ প্রবীণ নেতৃত্ব দরকার, যারা কিনা জানে যে কোনো এই ধরনের মাঠ পর্যায়ে কোনো অফিসার যদি হচ্ছে অসহযোগিতা করে, তাদের সঙ্গে কিভাবে আমরা মোকাবেলা করব। এই ধরনের অভিজ্ঞতাগুলো যাদের দরকার, তাদেরকে আমার দরকার এই ধরনের ম্যানেজমেন্টের মতো জায়গাগুলোতে, মাননীয় সভাপতি। এই জন্য আমরা মনে করি যে শুধুমাত্র তরুণের উদ্যম দিয়ে আমরা হচ্ছে এই যে বর্তমানে সিস্টেমের যে রন্ধ্রে রন্ধ্রে ভূত, সেই ভূতকে আমরা মোকাবেলা করতে পারবো না। এই ভূতকে যারা ভালো মতো চিনে এবং সেই ভূতদের মোকাবেলা করা দীর্ঘ বছরের অভিজ্ঞতা যাদের আছে, তাদেরকে আমাদের দরকার এই ধরনের জিনিসগুলো মোকাবেলা করার জন্য। এবং আরেকটা বড় সমস্যা, যেটা তরুণদেরকে আমরা যদি একদম প্রধান ভূমিকায় নিয়ে আসি, তরুণদের যে আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নিতে চাওয়ার যে ক্ষমতা, স্বভাবটা, সেই স্বভাবটাকে আমরা আমাদের অনেক বড় একটা ক্ষতির দিকে নিয়ে যাচ্ছি। আজকে দ্বিতীয় বক্তা বলে গেলেন যে মব জাস্টিসকে তরুণরা রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে বলবেন না, কিন্তু আমরা দেখি যে এইচএসসিতে অটো পাসের মতো একটা জিনিসের জন্য তরুণরা কীভাবে সচিবালয় ঘেরাও করে নিজেদের ইচ্ছা মতো একটা দাবি কোনো যুক্তির ধার না ধরে নিজেদের মতো করে আদায় করে নেন। এই জিনিসগুলো আমরা মনে করি যে তরুণদেরকে আমরা যত হচ্ছে বেশি এই ধরনের কোনো ধরনের দায়বদ্ধতা ছাড়া এবং জবাবদিহিতা ছাড়া যখন হচ্ছে এই ধরনের প্রধান বলে হচ্ছে তাদেরকে আমরা সম্মুখে ঠেলে দিব, এই প্রবীণদের হচ্ছে দিক নির্দেশনা ছাড়া, তত এই সমস্যাগুলো আরও বেশি হবে। আমরা দেখি যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিছুদিন পর পর এক এক জায়গার এক এক তরুণ জনগোষ্ঠী হচ্ছে রাস্তায় হচ্ছে নেমে পড়ছে এবং সংঘর্ষে জড়াচ্ছে। আমরা মনে করি এই যে তাদের একটা রক্ত গরম মনোভাব এবং এই যে সব কিছু হচ্ছে তারা আবেগ দিয়ে এবং হচ্ছে যুক্তির থেকে হচ্ছে তারা নিয়ম না মেনে যে এই যে সমস্যাগুলো সৃষ্টি করা, গত 6 মাসে এই যে আমাদের যত ধরনের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলোকে সঠিকভাবে মোকাবেলা করতে আমাদের সরকারের যে বিভিন্ন টাইম লাগছে, সময় লাগছে, এই জিনিসটার পিছনে তো আমরা বলতেই পারি যে এই যে নিয়মকে ধার না ধরে যে জিনিসগুলোকে ট্যাকেল করতে চাওয়ার যে একটা মানসিকতা, এইটা কিন্তু খুব বড় একটা জিনিস। এবার আসে আমরা মনে করি যে এই যে আমাদের যে প্রবীণ মানুষরা, আমাদের নেতারা, তাদের আসলে এই দিক নির্দেশনার মাধ্যমে আসলে এটা ভালোভাবে করা সম্ভব। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ আদি ফেরদৌসকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে নির্ধারিত বিষয় নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকাই প্রধান,
এর পক্ষে দলনেতা সাফওয়ান রহমান, যিনি মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থী, তাকে বক্তব্য উপস্থাপন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। হিংস্র প্রলাপ শেষে যেন সভ্যতার শেষ পুণ্যবাণী। এতক্ষণ পর্যন্ত বিপক্ষ দল যে কথাগুলো বলে গেলেন মাননীয় সভাপতি, সেগুলো ছিল হিংস্র প্রলাপের মতো। আর আমি আমার দলের শেষ বক্তা হিসেবে এ পর্যায়ে যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে সভ্যতার শেষ পুণ্যবাণী। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, সভ্যতার শেষ পুণ্যবাণীতে আমার প্রথম কথা, বিজ্ঞ প্রতিপক্ষ দল যে কথাটি বলে গেলেন যে তরুণরা অনেক বেশি আবেগী হয়ে থাকে, জনতুষ্টিবাদী হয়ে থাকে এবং তারা প্রতিনিয়তই রাস্তায় নেমে বিভিন্ন ধরনের আন্দোলন করছে, দাবি দাবা পেশ করছে। কিন্তু মাননীয় সভাপতি, এই দাবি দাবাগুলো কাদের প্রতি, কোন মন্ত্রণালয়ের প্রতি? মন্ত্রণালয়গুলো শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইত্যাদি মন্ত্রণালয়ের প্রতি। যে মন্ত্রণালয়ে বসে আছেন তাদের কথা মতোই বিশিষ্ট নাগরিকরা, প্রবীণরা, তারা এই আন্দোলনকারী যারা, তাদেরকে দেখাও দিতে চান না। তারা এইচএসসি পরীক্ষা নিয়ে আন্দোলনের কথা বললেন। এইচএসসি পরীক্ষায় আন্দোলনটি কাকে উদ্দেশ্য করেছিল? শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ্য করেছিল। তিনি কতক্ষণ পরে এই তরুণদেরকে দেখা দিয়েছিলেন এবং এই তরুণরা অতিরিক্ত আন্দোলনের ফলে পরবর্তীতে যেন বিপদগামী না হয় সেটি কারা এই জায়গাটি নির্ধারণ করেছিল? এটি নির্ধারণ করেছিল সমন্বয়করা। তারা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কথা বলেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ঠিকমতো কাজ করছে না, এর জন্য সার্জিস ভাই পদত্যাগ করেছেন। আমরা কি শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে দেখেছি? আমরা কি আইন শৃঙ্খলা পরিস্থিতির এই ভয়াবহ অবনতির পরে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে দেখেছি? দেখিনি। অর্থাৎ তরুণরা চালাতেও জানে, তরুণরা দায়িত্ব নিতেও জানে এবং দায়িত্ব যখন ঠিকমতো পালন করতে পারে না তারা পথ ছেড়ে দিতেও জানে। মাননীয় সভাপতি, তারুণ্যের গুরুত্ব কত বেশি সেটির জন্য আজকে আপনাকে চলে যেতে হবে আফ্রিকা মহাদেশে। টমাস সাঙ্কারার কথা আমি বলতে চাই। টমাস সাঙ্কারা বুর্কিনা ফাসোর মতো আফ্রিকার একটি গরিব রাষ্ট্রের জাতীয়তাবাদী নেতা ছিলেন। তার জন্য তরুণরা গান গেত, টমাস সাঙ্কারা ও মাই সাঙ্কারা, ও মাই সাঙ্কারা। টমাস সাঙ্কারা যখন রাষ্ট্র পরিচালনার ভার নিলেন তিনি কিন্তু পারতেন বুর্কিনা ফাসোর সব তৎকালীন সময়ে যারা আমলাতন্ত্রের জায়গায় বসেছিলেন এবং প্রবীণরা যারা ছিলেন তাদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে, তিনি সেটি করেননি। বরং যেই তরুণরা তার জন্য গান গেয়েছিল সেই তরুণদের শিক্ষায় তিনি বিনিয়োগ বৃদ্ধি করে তরুণদেরকে রাষ্ট্রের মূল চালিকা শক্তি মনে করে রাষ্ট্র পরিচালনার দিকে মনোনিবেশ করেছিলেন। একই সঙ্গে আমরা দেখেছি আফ্রিকার গামাল আব্দেল নাসেরের মতো জাতীয়তাবাদী নেতারা, তারা যখন নতুন দিনের নতুন আরব বিশ্বের স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্নটা দেখিয়েছিলেন তরুণদেরকে নিয়ে, কেবলমাত্র প্রবীণদেরকে নিয়ে নয়। আজকে বিজ্ঞ প্রতিপক্ষ দল একটি শব্দের মার প্যাচে আমাদেরকে বন্দী করার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে বিনির্মাণ। মাননীয় সভাপতি, আমি বুৎপত্তিগতভাবে এটির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। মান শব্দের সাথে নিহ উপসর্গ যুক্ত হয়ে নির্মাণ, তার সাথে বি উপসর্গ যুক্ত হয়ে বিনির্মাণ। এই যে বি শব্দটি এখানে, উপসর্গটি, এই বি উপসর্গের অর্থ হচ্ছে বিশেষভাবে নির্মাণ। অর্থাৎ আপনি বিশেষভাবে নির্মাণ কখনোই প্রাগৈতিহাসিক যুগে বসে থাকা প্রবীণদের মাধ্যমে করতে পারবেন না, নতুন তারুণ্যের শক্তি দিয়ে আপনাকে বিশেষভাবে নির্মাণ করতে হবে। সেটি কিভাবে মাননীয় সভাপতি? আরও একটি গুরুত্বপূর্ণ কথা তারা আজকে বলে গেছেন, সেটি হচ্ছে বন্যার কথা। এই বন্যার ক্ষেত্রে নাকি আমাদের তরুণরা যথেষ্ট আবেগী সিদ্ধান্ত গ্রহণ করেছিল। মাননীয় সভাপতি, আপনাকে বুঝতে হবে ফেনীতে যে বন্যা হয়েছিল, এই বন্যাটি হয়েছিল একটি নতুন বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে, যখন কেবলমাত্র শেখ হাসিনার পলায়নের পর আমরা একটা নতুন বন্দোবস্তের মধ্যে ছিলাম। সেই বন্যার সাথে বিগত 20-25 বছরের বন্যার আপনি যদি তুলনা করেন তাহলে সেটি একটি অবান্তর তুলনা হবে। তথাপি আমরা কি দেখতে পাই, এই বন্যাটি যখন সংঘটিত হয়েছিল তখন আমরা সকলে তরুণদের ডাকে লক্ষ লক্ষ টাকা আমরা ত্রাণ সাহায্যে প্রদান করতে পেরেছিলাম এবং সেই ত্রাণ কার্যের মধ্য দিয়ে তরুণরাই কিন্তু ছুটে গিয়েছিল পথে ঘাটে মাঠে পানির মধ্যে মানুষকে সহযোগিতা করার জন্য। তারা আরেকটি কথা বললেন যে আমাদেরকে প্রয়োগের কথা চিন্তা করতে হবে। মাননীয় সভাপতি, প্রয়োগ আপনি করবেন ঠিক আছে, আপনার লক্ষ্যবস্তুকে, আপনার লক্ষ্যবস্তু হচ্ছে তরুণ জনসংখ্যা। সুতরাং আপনি যদি এই তরুণ জনসংখ্যার কথা চিন্তা না করেন তাহলে আপনি কোনোভাবেই আজকে উন্নতির পর্যায়ে যেতে পারবেন না। মাননীয় সভাপতি, তারা আরেকটি গুরুত্বপূর্ণ কথা বললেন, যখন বিভিন্ন ফাউন্ডেশনের কথা বললেন যে এই ফাউন্ডেশনগুলো তরুণরা পরিচালনা করার পরও নাকি ঠিকভাবে কাজ করতে পারছে না। কেন ঠিকভাবে কাজ করতে পারছে না? আপনি কি সর্ষের ভিতরে যে ভূতের কথা আপনি বারবার বলছেন, ভূতটাকে? ভূতটা হচ্ছে সেই প্রবীণরা, সেই ডিসিরা, প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা সেই বয়স্ক মানুষেরা যারা এতদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন, আমলাতন্ত্র পরিচালনা করেছেন। তারা একটা রিপোর্ট দিতে গড়িমসি করেন, ঠিকমতো তাড়াতাড়ি কাজ করতে পারেন না। সেই কারণেই তো আজকে স্মৃতি ফাউন্ডেশনের এত সমস্যা, তারা তাড়াতাড়ি করে কাজ করতে পারছেন না। একই সঙ্গে মাননীয় সভাপতি, আজকে এরশাদ পরবর্তী সময়ে আমরা নতুনভাবে অনেক স্বপ্ন দেখার চেষ্টা করেছিলাম, সেই স্বপ্ন কি আমাদের পূরণ হয়েছে? সেই স্বপ্ন আমাদের পূরণ হয়নি। এরশাদ পরবর্তী সময় 3 জোটের রূপরেখা অনুযায়ী প্রবীণরাই বলেছিলেন যে রাষ্ট্র পরিচালনা হবে, সুন্দর একটি বাংলাদেশ গঠিত হবে, সেই বাংলাদেশ গঠিত হয়নি। তাহলে এরশাদ পরবর্তী রাষ্ট্র এবং জুলাইয়ের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে আমাদের স্বপ্নের ফারাকটা কোথায়? আমরা তখন স্বপ্ন দেখেছিলাম, আমরা প্রতারিত হয়েছিলাম, কিন্তু এখন কি আমরা প্রতারিত হচ্ছি? না, এখন আমরা কথা বলতে পারছি শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন। এটি কিভাবে সম্ভব হয়েছিল? এটি কেবলমাত্র সম্ভব হয়েছিল বাংলাদেশের তরুণদের কারণে। অর্থাৎ এই তরুণরাই মূল চালিকা শক্তি রূপে যদি আমরা পরিগণিত না করি তবে দিন শেষে আমাদের সমস্ত অর্জন ব্যর্থতায় পর্যবসিত হবে। পরিশেষে আমরা গামাল আব্দেল নাসেরের কথা বলেছিলাম, একই সঙ্গে শেষ করছি এই জায়গাটি দিয়ে, শেখ হাসিনার মতো পালিয়ে গিয়েছিলেন ফিলিপাইনের কুখ্যাত একনায়ক ফার্দিনান্দ
মার্কোস, এবং ফার্দিনান্ড মার্কোস পালিয়ে যাওয়ার পরে ফিলিপাইনের ক্ষমতায় আরোহণ করেছিলেন কোরাজান অ্যাকুইনো। যখন কোরাজান অ্যাকুইনো ক্ষমতায় আসলেন তিনি বলেছিলেন যে এই তরুণদেরকে নিয়ে আমার নতুন রাষ্ট্র তৈরি করতে হবে। সুতরাং নতুন বাংলাদেশ বা নতুন বিশ্বের যে স্বপ্ন সেটি কেবলমাত্র তরুণদের প্রধান ভূমিকার মধ্য দিয়ে অর্জিত হওয়া সম্ভব। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সাফওয়ান রহমান। বিপক্ষ দলের দলনেতা এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তিকে। এ ধরনের একটি বিতর্কের বিষয় নির্ধারিত করা হলে স্বভাবতই যে সকল বক্তব্যগুলো উপস্থাপন করতে হবে বিপক্ষ দল থেকে সেগুলো আসলে অজনপ্রিয় এবং জনতুষ্টিবাদের বিপক্ষেই যাবে। কিন্তু তারপরেও আমরা বিপক্ষ দল থেকে এটি সিদ্ধান্তই নিয়েছি যে যেহেতু নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা গত 6 মাসে দেখতে পেয়েছি বেশ কিছু ধরনের প্রতিবন্ধকতা পরিলক্ষিত হয়েছে, এবং এই প্রতিবন্ধকতাগুলো যদি আমরা চিহ্নিত করে এর সমাধান নিশ্চিত করতে না পারি তাহলে আমাদের যে হাজারো শহীদের যে রক্ত, আমাদের হাজারো আহত ভাই বোনদের যে আর্তনাদ, সেটি আসলে ব্যর্থতাই পর্যবসিত হবে। আজকে পক্ষদল থেকে তাদের যে প্রথম এবং যে ধারণাটি তারা দেখানোর চেষ্টা করলেন বিতর্কের মঞ্চে সেটি হচ্ছে আমাদের প্রবীণদের মধ্যে উদ্যম কিংবা শারীরিক দক্ষতা কিংবা মানসিক স্থিরতা সেটি নেই। আমরা বিপক্ষ দল থেকে মনে করি এটি একটি ভুল ধারণা যে আজকে প্রবীণ সমাজের মধ্যে উদ্যম নেই, আজকে প্রবীণ সমাজের মধ্যে মানসিক স্থিরতা নেই কিংবা তাদের শারীরিক দক্ষতা নেই। কেননা আমরা দেখেছি যখনই আমরা জুলাইয়ের 36 তারিখ, 35 তারিখ কিংবা 31 তারিখ রাস্তায় নেমেছি, আমরা যেরকম তরুণ সমাজ বুলেটের আগে সামনে ছিলাম, ঠিক একইভাবে আমাদের প্রবীণ সমাজ, তারা খোড়া হতে পারেন, তারা রিক্সা চালক হতে পারেন, তারা শ্রমিক হতে পারেন, তারা গৃহিণী হতে পারেন, তারা মাদ্রাসার শিক্ষক হতে পারেন, তারাও আমাদের সাথে সমানে সমানে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আন্দোলনটিকে বেগবান করেছেন। সেই জায়গা থেকে এই ধারণাটি যে আসলে প্রবীণ সমাজের উদ্যম নেই সেটি যে ভুল, সেটি জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। দ্বিতীয়ত, তারা কোন কোন খাতে উন্নতি করতে চান বিজ্ঞ বিচারক মণ্ডলী একটু লক্ষ্য করুন। সুষ্ঠু নির্বাচন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, শিক্ষা, জাতীয় এবং স্থানীয় সরকার, স্বাস্থ্য এবং প্রযুক্তিগত খাত, এই প্রত্যেকটি জায়গায় উন্নয়নের জন্য কিংবা বিনির্মাণের জন্য যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটি সংস্কার কমিশনের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন আমাদের প্রবীণ বর্ষীয় সেই রাজনীতিবিদ থেকে শুরু করে সুশীল সমাজের অংশীজনরা। অর্থাৎ যদি তরুণরাই এত বেশি অভিজ্ঞতা সম্পন্ন কিংবা দূরদৃষ্টি সম্পন্ন হতে পারতেন, এই সংস্কার কমিশনে আমরা কেন দেখছি ন্যূনতম তরুণদের সংখ্যা, শিক্ষার্থীদের সংখ্যা রাখা হয়েছে 1 জন? কেননা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা দেখছি তরুণদের অংশগ্রহণ অবশ্যই প্রয়োজনীয়, সেটি আমরা কখনোই বিপক্ষ দল থেকে অস্বীকার করছি না। কিন্তু তারা যে কেবলমাত্র এবং শুধুমাত্র তরুণদেরকে মূল চালিকা শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করছেন, আমরা বিপক্ষ দল থেকে বলার চেষ্টা করছি এটির পাশাপাশি প্রবীণদের যে দূরদর্শিতা, অভিজ্ঞতা এবং জনতুষ্টিবাদের বাইরে বের হয়ে সঠিক সময়ে সঠিক কাজ করার যে প্রয়োজনীয়তার আবির্ভাবটুকু, এটি খুব গুরুত্বপূর্ণ। কেননা এটি ছাড়া আপনারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবেন না। আমরা গত 6 মাসে কি দেখেছি বিজ্ঞ বিচারক মণ্ডলী? আমরা দেখেছি তরুণদের মধ্যে যে হঠকারী সিদ্ধান্ত বারবার আমরা দেখতে পেয়েছি, এটি আপাত দৃষ্টিতে অজনপ্রিয় একটি কথা, কিন্তু আমরা দেখেছি যে কিভাবে তরুণরা, শিক্ষার্থীরা তাদের নিজস্ব অধিকার আদায়ের জন্য, নিজস্ব তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য তারা সময়ে সময়ে রাস্তায় নেমে এসেছে। আমরা দেখেছি কিভাবে আনসারকে, আমরা দেখেছি কিভাবে মাদ্রাসার শিক্ষকদেরকে, আমরা দেখেছি কিভাবে একজন শিক্ষার্থীকে আরেকজন শিক্ষার্থীর বিরুদ্ধাচরণ করে তাদেরকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এবং তারা এখানে যেটি বলছেন যে স্বৈরাচারী কাঠামো, খুনি আওয়ামী লীগ, খুনি শেখ হাসিনার কাঠামো, সেটি এখনও আমাদের বাংলাদেশে এক্সিস্ট করে, সেটি এখনও রয়েছে। এবং এই কাঠামোর পরিবর্তন যদি আমরা ঘটাতে চাই, কোনোভাবেই দূরদর্শিতা ছাড়া, অভিজ্ঞতা ছাড়া, আমাদের বিচার বিবেচনা ছাড়া হঠকারী সিদ্ধান্ত যে এখনই আমাদের সবাইকে রাজুতে চলে আসতে হবে, এই সিদ্ধান্ত যে আপাত দৃষ্টিতে ভালো কোনো কিছু নিয়ে আসে না, সেটির প্রমাণ আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল থেকে সকল জায়গায় আমরা বারবার সেই প্রমাণটি দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারক মণ্ডলী। আজকে আমার পক্ষ দলের দ্বিতীয় বক্তার অনেক বড় একটি খেদের জায়গা হচ্ছে তরুণদেরকে আমরা সব জায়গায় বঞ্চিত করি, কেননা তরুণদের অভিজ্ঞতা নেই। আপনি দেখেন নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদেরকে কোথাও বঞ্চিত করা হয়নি। আমরা দেখেছি আমাদের 3 জন তরুণ উপদেষ্টা রয়েছেন, আমরা দেখেছি প্রত্যেকটি সংস্কার কমিশনে 1 জন করে তরুণ রয়েছেন, আমরা দেখেছি প্রত্যেকটি জায়গায় তরুণদের মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তারপরেও কেন আমরা গত 6 মাসে আমরা দেখছি যে আমরা যে আশা নিয়ে সকলে পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়েছিলাম, সেটি আসলে বাস্তবে রূপান্তরিত হচ্ছে না? কেননা এই তরুণদের মূল চালিকা শক্তির সাথে প্রবীণদের যে বিন্যাসটুকু, প্রবীণদের যে অভিজ্ঞতা থেকে শুরু করে তাদের দূরদর্শিতাটুকু, সেটির আসলে
সংযোগ স্থাপন করা হচ্ছে না, এবং যার কারণে আমরা দেখতে পাচ্ছি গত 6 মাসে বিভিন্ন ধরনের আমরা নেতিবাচক ভূমিকাই পালন করতে দেখছি। আমরা তারা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কথা বললেন এবং বললেন যে সার্জিস আলম আসলে পদত্যাগ করেছেন। সেই জায়গা থেকে আমরা দেখেছি তিনি পদত্যাগ তখন গিয়ে করেছেন যখন তার নিজের সমন্বয়করা, যখন তার নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে বিদ্রূপ করেছে, তাকে কটাক্ষ করেছে, তাকে সমালোচনা করেছে, তখন তিনি পদত্যাগ করেছেন। এবং আমরা দেখেছি এই পদত্যাগের আগে কত শত আহত ভাই বোনদের তাদের হসপিটালের বেডে শুয়ে বিছানায় শুয়ে কাতরাতে হয়েছে, কত শত শহীদের স্ত্রীকে আসলে ভিক্ষা করতে হয়েছে, কিংবা হচ্ছে এই ধরনের একটি কঠিন মানবেতর জীবনযাপন করতে হয়েছে। অর্থাৎ তারা যে তরুণদেরকে দেখাতে চাচ্ছেন তারা আজকে সকল সমস্যার সমাধান করে দিবেন, আমরা আমাদের দেশের তরুণদেরকে এত বড় বোঝাটুকু চাপিয়ে দিতে চাই না। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা চাই আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণরা অবশ্যই সামনে থেকে দাঁড়িয়ে কাজ করবেন, কেননা সকল সময়ে সকল রাষ্ট্রে এটাই করা হয়েছে। 10 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি, এটাই করা হয়েছে। কিন্তু তরুণদের পেছনে যদি বর্ষিয়ান অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণরা না থাকেন, দূরদৃষ্টি সম্পন্ন মানুষরা না থাকেন, তাহলে সেই তরুণদের হাত দিয়ে কোনো দেশ কতটুকু যাবে সেটি হচ্ছে আমরা পরবর্তীতে শ্রীলঙ্কা, আফ্রিকা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় দেখতে পেয়েছি। তাই আমরা বিশ্বাস করি নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণরা অবশ্যই কাজে লাগবেন, তারা অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু এর সাথে প্রয়োজন প্রবীণদের এবং অভিজ্ঞতা এবং দূরদৃষ্টির একটি সংযোগ স্থাপনের। এটি ভূমিকায় আমরা প্রধান বলে বিবেচনা করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ প্রাপ্তি তাপসীকে, এবং তার বক্তব্যের মাধ্যমে আমরা বিতর্কের প্রথম পর্বের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এ পর্যায়ে যুক্তি খণ্ডনের পালা। যুক্তি খণ্ডন করতে শুরুতেই আসবেন পক্ষ দলের দলনেতা সাফওয়ান রহমান, মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থী। আমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় সভাপতি, তারা বারবার যখন জনতুষ্টিবাদ এই শব্দটির কথা বলেন, এই শব্দটার মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে। আপনার দেশের একটি বড় জনগোষ্ঠী যখন কোনো কিছু একটি চায়, সেটিকে আপনি যখন পাশ কাটাতে চান, সেই পাশ কাটানোর প্রচেষ্টা হিসেবে আপনি তাকে জনতুষ্টিবাদ এরকম একটি পরিচয় প্রদান করে সেটি সহজে পাশ কাটিয়ে যেতে পারেন। মাননীয় সভাপতি, তারা এত আন্দোলনের কথা বললেন। এই যে শাহবাগে রাস্তা অবরোধ করার যে আন্দোলনগুলো হচ্ছে, এর মধ্যে কয়টি আন্দোলন আসলে তরুণদের সাথে সম্পৃক্ত আন্দোলন? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, শিক্ষানবিশ চিকিৎসকদের যে আন্দোলনটি হয়েছিল সেটি কি তরুণদের আন্দোলন? না। রিকশাওয়ালাদের যে আন্দোলনটি হয়েছিল সেটি কি তরুণদের আন্দোলন? না। রিকশাওয়ালাদের যে আন্দোলনটি হয়েছিল সেটি কার দিকে? সেটি কে এইটা সমাধা করবে? এটি সমাধা করবে সড়ক মন্ত্রণালয়। সড়ক মন্ত্রণালয় ফাউজুল কবির স্যারের আন্ডারে। তিনি কি একজন প্রবীণ নাকি তিনি একজন নবীন? পক্ষান্তরে আমরা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দায়িত্বে তরুণ উপদেষ্টাদেরকে দেখতে পাচ্ছি। তরুণ উপদেষ্টাদের মন্ত্রণালয়ে পক্ষান্তরে এই ধরনের কোনো আন্দোলন কি আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। তাহলে মূল চালিকা শক্তি হিসেবে আমরা যাকে পরিগণিত করছি, সেই পরিগণিত করার আমাদের যে প্রচেষ্টাটা, সেটা কতটুকু যুক্তিযুক্ত আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আজকে মেডিকেলের ম্যাটস অর্থাৎ নিম্নতর যারা আছে তারা যখন আন্দোলন করে, সেটি স্বাস্থ্য উপদেষ্টার দেখার বিষয়। স্বাস্থ্য উপদেষ্টা কি একবারও মিডিয়াতে এসে তাদের সাথে কথা বলার কোনো প্রচেষ্টা করেছেন? তিনি সেটি করেননি। মাননীয় সভাপতি, তারা একই সঙ্গে আরও একটি কথা বললেন যে রাজুতে নাকি আমাদেরকে খালি ডাক দেওয়া হয় এবং রাজুতে আমাদেরকে আসতে হয়। মাননীয় সভাপতি, গত জানুয়ারি মাসে কেউ আমাদেরকে রাজুতে ডাক দেয়নি। অর্থাৎ রাজুতে ডাক দেওয়াটা যে এখন আর কাজে দিবে না এবং এটা যে বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে, এই যে ধারণাটি, এই যে ধারণাটির উদ্রেক হওয়া আমাদের মনের মধ্যে, এই ধারণাটি আসছে এবং এটা তরুণদের মধ্যে আসতে সক্ষম, আসতে পারে বলেই তরুণরা এই প্রেক্ষাপটে এগিয়ে যেতে পারছে। মাননীয় সভাপতি, একই সঙ্গে তারা বললেন সংস্কার কমিশনের কথা। উদাহরণস্বরূপ আপনারা ধরুন বদিউল আলম মজুমদার স্যার, উনি যে সংস্কার কমিশনের প্রধান, তিনি কিন্তু এখন গিয়ে জেনজিদের সাথে মত বিনিময় করে বেড়াচ্ছেন। কারণ তিনি জানেন তিনি যে সংস্কারগুলো করবেন, সেই সংস্কারগুলোকে একটি টেকসই বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি টেকসই বাংলাদেশকে ভবিষ্যতে টিকে থাকবার জন্য তার যে এই প্রচেষ্টাগুলো অর্পণ করতে হবে কার কাছে? তরুণদের কাছে। সুতরাং আমরা মনে করি যে তরুণরাই আসলে নতুন বাংলাদেশের প্রধান এবং মূল প্রতিভু এবং চালিকা শক্তি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সাফওয়ান রহমানকে। এ পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা প্রাপ্তি তাপসীকে তার যুক্তি খণ্ডন পর্বে বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রাপ্তি তাপসী। মাননীয় সভাপতি, আবার আপনাকে ধন্যবাদ জানাই। একদম পক্ষ দলের দলনেতার শেষ বক্তব্য থেকে আসবো। বদিউল আলম মজুমদার এখন জেনজিদের কাছে গিয়ে তাদের বক্তব্য নিচ্ছেন এবং তাদের মতামত নিচ্ছেন। ঠিক এই কথাটাই আমরা বিতর্কে বোঝাতে চেয়েছি যে আপনি অবশ্যই জেনজি অর্থাৎ তরুণ প্রজন্মের মতামত নেবেন, কিন্তু সেই মতামতের পাশাপাশি বদিউল আলম মজুমদারদের মতো যাদের দূরদর্শিতা রয়েছে, যাদের অভিজ্ঞতা রয়েছে, তাদের সংযুক্তি বিন্যাসটি স্থাপন করতে হবে। তবেই আপনি নতুন বাংলাদেশটি বিনির্মাণ করতে পারবেন, যেটি পক্ষ দলের দলনেতা বলে গেলেন। দ্বিতীয় কথা, মাননীয় সভাপতি, তারা আজকে বলছেন শিক্ষানবিশ চিকিৎসক এবং
রিক্সা চালক, তাদেরকে তারা তরুণ সমাজ থেকে আলাদা করে পক্ষদলের দলনেতা তার যুক্তিখণ্ডন পর্বে এসে বললেন, অথচ তাদের দলের প্রথম বক্তাই এসে বললেন যে 16 থেকে 35 বছর বয়সী কর্মক্ষম সকল যুবক শক্তিকে তারা আসলে তরুণ সমাজের মধ্যে স্থাপন করছেন। শিক্ষানবিশ, চিকিৎসক এবং রিক্সা চালক তারা তো 16 থেকে 35 বছর বয়সী কর্মক্ষম যুবারাই, তাহলে কিভাবে তারা তাদেরকে তরুণ সমাজ থেকে আলাদা করছেন সেটারও কোনো ব্যাখ্যা তারা দিয়ে গেলেন না, অর্থাৎ নিজের দলের মধ্যে তারা প্রতিদ্বন্দ্বীমূলক আচরণ করছেন। দ্বিতীয়ত, তারা হচ্ছে তাদের গঠনমূলক পর্যায়ের বক্তব্যে বন্যা নিয়ে অনেক কথা বলেন, বন্যা সাহায্যদের জন্য আমরা তরুণ সমাজের সকলে মিলে এগিয়ে গেছিলাম। সত্যি কথা বিজ্ঞ বিচারক মণ্ডলী, কিন্তু যে লক্ষ লক্ষ টাকা বাংলাদেশের জনগণ তরুণ সমাজকে বিশ্বাস করে তাদের হাতে তুলে দিয়েছিল, আপনাদের মনে রাখতে হবে সেই লক্ষ লক্ষ টাকার হিসাব আমরা এখনো পাইনি। আপনাদের মনে রাখতে হবে সেই লক্ষ লক্ষ টাকার হিসাব না পাওয়ার জন্য বর্তমানে বাংলাদেশের জনগণ তরুণ সমাজদের সমন্বয়কদের আর বিশ্বাস করছে না এবং তারা বিশ্বাস ঘাটতিতার মধ্যে ভুগছে। এর পরবর্তীতে আমরা দেখি যে তারা বিশ্বাস এটিও করছেন যে ক্রীড়া মন্ত্রণালয় কিংবা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে তো কোনো ধরনের ঝামেলা নেই, এগুলো নিয়ে তো আসলে কোনো অভিযোগ আসছে না। এটি খুবই সাধারণ চিন্তা, কমন সেন্স মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী। আপনার অভিযোগ আসবে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে, আপনার অভিযোগ আসবে আইন ও বিচার মন্ত্রণালয় নিয়ে, কারণ এই মন্ত্রণালয়গুলোর সাথেই দেশের সকল মানুষ জড়িত, এই মন্ত্রণালয়গুলোর সাথেই দেশের সকল মানুষের রুটি রুজি জড়িত। ক্রীড়া নিয়ে আমাদের আগে কোনো মাথা ব্যথাই ছিল না, এখন হয়তো আস্তে আস্তে মাথা ব্যথা শুরু হয়েছে। তারপরেও বিপিএল এ যে এত এত কোটি টাকা খরচ করা হয়েছে এবং সেই খরচের টাকাটুকু যে দিয়ে আমরা আহত এবং শহীদ ভাই বোনদের সাহায্য করতে পারতাম, এই সমালোচনাটুকুও কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ আমরা যদি দেখতে চাই, আমরা যদি সমালোচনা করতে চাই, আমরা যদি খুঁজতে চাই, তাহলে প্রত্যেকটি মন্ত্রণালয়ে এরকম আসা সম্ভব। এবং সেই জায়গা থেকে তারা যে উদ্ভাবনী শক্তির কথা বলছেন, এই উদ্ভাবনী শক্তি শুধুমাত্র তরুণ প্রজন্মের থাকবে এটি ভাবাও তো ভুল। প্রবীণ প্রজন্মদের কাছ থেকে উদ্ভাবনী শক্তি, উদ্ভাবনী দক্ষতা এবং এই লুপ অফ হায়ারার্কি, অর্থাৎ আজকে কোনো তরুণ সবসময় তিনি নির্ভরশীল থাকেন, আজকে ছাত্রদলের প্রত্যেকটি মানুষ নির্ভরশীল থাকেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলবেন, তারেক জিয়া কী বলবেন, অর্থাৎ তিনি তার নিজের সিদ্ধান্তও নিজে নিতে পারেন না, বরঞ্চ তিনি সবসময় তার প্রবীণ রাজনীতিবিদদের দ্বারা তার সিদ্ধান্তটি চালিত হয়। অর্থাৎ আমরা চাই এই তরুণ সমাজ এবং প্রবীণ সমাজের মধ্যে যে মেলবন্ধন, সেটি আমাদের আজকে নতুন বাংলাদেশ বিনির্মাণে সাহায্য করবে। অত্যন্ত ধন্যবাদ সকলকে। ধন্যবাদ প্রাপ্তি তাপসীকে, এবং এর মাধ্যমে আমাদের বিতার্কিকদের অত্যন্ত উপভোগ্য যে পর্ব সেটি শেষ হলো। এ পর্যায়ে আমি বিজ্ঞ বিচারকদের মধ্য থেকে ডক্টর রাশেদা রৌনক খানকে পুরো বিষয়ের উপর একটি সামগ্রিক মূল্যায়ন উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। শুভেচ্ছা সবাইকে। বাংলাদেশ বিনির্মাণ, আমার মনে হয় বিতার্কিকরা বিনির্মাণের জায়গাটা যেভাবে এনেছেন, চমৎকারভাবে এনেছেন। আমি একটু যোগ করি, কেবল থিওরিটিক্যাল জায়গা থেকে যদি চিন্তা করি বিনির্মাণটা আসলে কী, হ্যাঁ, যদি একেবারেই তাত্ত্বিকভাবে বলি, জ্যাক দেরিদা বলে, যিনি বিনির্মাণ শব্দটা বা বিনির্মাণ ধারণাটার উদ্ভাবক, তিনি আসলে বিনির্মাণ বা ডিকনস্ট্রাকশন বলতে বোঝাচ্ছেন কনস্ট্রাকশন না, নির্মাণ নয়। কনস্ট্রাকশন ছিল, সেটাকে আরও কি করে পরিশীলিত করা যায় কিংবা আরও কোন ধারায় কতটা উন্নত করা যায়, কিভাবে কনস্ট্রাকশনকে ভেঙে চুরে ডিস্ট্রাকশন করে দেওয়া না, ডিকনস্ট্রাকশন করা। এই জায়গাটাই বোধহয় আমাদের তরুণদের এখন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত। ধরুন আমার হাতে একটা গ্লাস আছে, গ্লাসটার পানিটা আমার পছন্দ হলো না, কেউ দিল, আমি ছুঁড়ে ফেলে ভেঙে ফেললাম, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। কিন্তু আমি যদি মনে করি যে আমার আর কোনো অপশন নাই, এই গ্লাসটা দিয়েই আমাকে খেতে হবে, তাহলে এই গ্লাসটা কিন্তু আমি মাটি থেকে এই ভাঙা টুকরোগুলো নিয়ে জোড়া লাগিয়ে আমাকে খেতে হবে, কারণ আমার আর কোনো অপশন নাই। আমাদের হাতেও আসলে তারুণ্যের এগিয়ে আসা ছাড়া কোনো অপশন নেই, কিন্তু তারুণ্য কিভাবে আগাবে সেখানে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশ আবার হোঁচট খেয়ে দাঁড়িয়েছিল, মনে হচ্ছে কোথাও কোথাও আবার ডিস্ট্রাকশনের জায়গায় চলে যাচ্ছে। সেটা যেন না হয়, যদি তরুণ এবং তরুণী না আসে একসাথে হাতে হাত ধরে, তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। আপনাদের যে জনসংখ্যার রেশিও, সেখানে কিন্তু নারীদেরকেও সমান তালে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের এই বিনির্মাণ নতুনভাবে করতে হলে অনেক ভেতরে ভেতরে যে ছোট ছোট স্ট্রাকচারাল পাওয়ারগুলো আছে, সেই পাওয়ারগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, মাইক্রো লেভেলে কাজ করতে হবে, যেটাকেই ফুকু বলছেন মাইক্রোফিজিক্স অফ পাওয়ার। একটি দেশ আগাবে দুপক্ষই যখন সমানভাবে এগিয়ে যায়। ঠিক একইভাবে নবীন এবং প্রবীণের ক্ষেত্রেও প্রবীণদের বুদ্ধিমত্তা, প্রবীণদের সহনশীল আচরণ, প্রবীণদের অভিজ্ঞতা, এগুলো সব আমাদের দরকার, এবং দুটোর এক ধরনের সমন্বয়ের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাব। সেটাই হোক আমাদের তারুণ্যের মূল যে ভাবটা, সেটা মূল আদর্শের জায়গাটা। এই তারুণ্যের উপরে এই বিনির্মাণের ক্ষেত্রে সেলফ কনফিডেন্স থাকবে,
তারুণ্যের আত্মনির্ভরশীলতা যেমন থাকবে, একই সাথে ফোকাসটাও অনেক বেশি বাংলাদেশকে ঘিরে আজকে আমরা কথা বলছি, কিন্তু আমাদের ফোকাসটা এখন এই পর্যায়ে, আমরা যে গ্লোবাল ভিলেজে বসবাস করছি, আমাদের ফোকাস হবে গ্লোবাল পর্যায়ে। তাহলেই কিন্তু আমরা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে পারবো। আমাদের স্কাই হবে একদম শেষ প্রান্ত পর্যন্ত পৃথিবীর, তাহলেই আমরা দেশকে কিছু দিতে পারবো। আজকের আলোচনায় যা যা আমরা শুনেছি তা থেকে জুডিশিয়াল মাইন্ড যাদের রয়েছে তারা কিন্তু একটা ব্যালেন্স স্ট্রাইক করে ফেলেছেন যে তারুণ্য কি করতে পারে এবং অভিজ্ঞতা কি করতে পারে। আমার একটি ভিন্ন অবজারভেশন হচ্ছে এটা যে শুধু বয়স মানুষকে প্রবীণ করে না, অভিজ্ঞ করে না। ধরুন একটা মোবাইলের সংকট তৈরি হলো, বাসায় সবচাইতে ছোট মানুষটাকে আমি খুঁজি, তাহলে দক্ষতা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারুণ্য এবং বয়োজ্যেষ্ঠদের মধ্যে এই যে তফাৎ তৈরি করা, সেখানে দক্ষতার একটি বিষয় আছে, সেটা ভুলে গেলে চলবে না। আর 90-তে আমরা দেখেছি শিক্ষার্থীরা কি করে রাজনৈতিক দলগুলোকে প্রায় জোর করে তাদের ম্যানেজ করে রূপরেখা তৈরি করেছে, কিন্তু আবারও পথ হারিয়েছি। শুধু হারিনি, আমরা পথ হারিয়ে রীতিমতো দেশের সীমানা পার হয়ে পালিয়ে গিয়েছি এবং সেই জন্য 24 তৈরি হয়েছে। তাহলে বারবার ছাত্র জনতা প্রাণ দেবে, সেখানে তরুণ এবং প্রবীণের পার্থক্য আমি দেখছি না। একটি হচ্ছে দেশের প্রতি অঙ্গীকার আবদ্ধ যে মানুষগুলো, তাদের বিপরীতে সরকারে যাওয়াটাকে ক্ষমতা মনে করে, দায়িত্ব মনে না করে যারা আমাদেরকে 24-এর এই পর্যায়ে নিয়ে এসেছেন, তাদের বয়স কত হয়েছে সেটা বিবেচ্য বিষয় নয়। ফলে মূল কথা হচ্ছে দায়বদ্ধতা। আমাদের প্রবীণ নবীন সকলের দায়বদ্ধতা রয়েছে। একজন তরুণের মধ্যেও অভিজ্ঞতা, দক্ষতা এবং অঙ্গীকারের মাধ্যমে তিনি তারুণ্য এবং প্রবীণের যেই যোগ্যতা সেটাকে ধারণ করতে পারে। আবার পথভ্রষ্ট কোনো প্রবীণ দীর্ঘ যন্ত্রণা দিয়ে শুধুমাত্র বয়প্রাপ্ত হয়, কিন্তু প্রত্যাশিত অঙ্গীকারের অভাবে সে অভিজ্ঞতা আরাধ্য নয়, এবং সেটা আমরা প্রমাণ পেয়েছি। আজকের আলোচনার মূল জায়গাটি হচ্ছে এটা, যে যেখানে আছেন দেশপ্রেম, পতাকা রক্ষার অঙ্গীকার, দায়বদ্ধতা, এগুলোই মূলত আমাদেরকে বিনির্মাণের যেই স্বপ্নটি, সেই স্বপ্নটি পূরণ করবে। আর সেখানে প্রয়োজন হচ্ছে অঙ্গীকার। একজন প্রবীণ বয়স্ক মানুষ অঙ্গীকার যদি তার থাকে এবং অভিজ্ঞতাগুলো যদি আমাদের জন্য ইতিবাচক হয়, নিশ্চয়ই তিনি রাস্তাটা জানেন। তরুণরা তাদের প্রদর্শিত রাস্তায় অতি দ্রুত হেঁটে আমাদের লক্ষ্যে পৌঁছাতে নিয়ামক শক্তি হিসাবে কাজ করতে পারেন। তারুণ্য এবং অভিজ্ঞতার বিজয় হোক। সবাইকে ধন্যবাদ। বিতর্কের দুটো পক্ষ আছে, কে বিজয়ী হলো, কে বিজিত হলো সেটা বড় কিছু নয়। স্পোর্টসের বা এই প্রতিযোগিতার একটা স্পিরিট আছে, সেটা হচ্ছে উইনিং ইজ দি গোল অফ গেম, বাট এফার্টস আর দি ভিক্টোরি অফ দি গেম। সো দেয়ার ইজ এ difference between winning the game and ensuring victory of that game. বিজয়ী দল হিসাবে ঘোষণা করছি বিপক্ষের দল বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌথ প্রয়াসে তর্কযুদ্ধের ফলাফল হিসাবে। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি অংশগ্রহণকারী নির্ধারিত বিষয়ের পক্ষে বক্তব্য উপস্থাপন করা তুখুর বিতার্কিক নাবিলা শাহবাজি দিয়া, তাহমিদ আল মোদাসির চৌধুরী, সাফওয়ান রহমান। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন বিপক্ষ দলের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাপুসী দে প্রাপ্তি। আমরা সবাই করতালির মাধ্যমে অংশগ্রহণকারী সবাইকে উৎসাহ জানাবো। সম্মাননা স্মারক গ্রহণের জন্য প্রথমে পক্ষ দল থেকে আমি ডেকে নিচ্ছি নাবিলা শাহবাজি দিয়াকে। মাননীয় সভাপতি এবং বিচারকগণ তার হাতে সম্মাননা স্মারক প্রদান করছেন। পরবর্তীতে সম্মাননা স্মারক গ্রহণ করতে আমি অনুরোধ জানাচ্ছি তাহমিদ আল মোদাসির চৌধুরীকে। পরবর্তীতে অনুরোধ জানাচ্ছি সাফওয়ান রহমানকে সম্মাননা স্মারক গ্রহণ করবার জন্য। এই পর্যায়ে সম্মাননা স্মারক প্রদান করা হবে আমাদের আজকের বিতর্কের যারা
জয়ী দল আমাদের বিপক্ষ বক্তাদের মধ্য থেকে আমি ডেকে নিচ্ছি মোহাম্মদ আবির হাসান সিদ্দিকী রাহিকে। পরবর্তীতে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে আদিব ফেরদৌসকে। আদিব ফেরদৌসকে সামনে এসে সম্মাননা স্মারক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। এবার সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে আজকের শ্রেষ্ঠ বক্তা প্রাপ্তি দে তাপসীকে। তারুণ্যের উৎসব বিতর্ক প্রতিযোগিতা 2025 এখানেই সমাপ্তি হচ্ছে। আপনারা সকলে ভালো থাকবেন।